আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা, লাখো মানুষের ঢল। কঠোর নিরাপত্তা ব্যবস্থা, সারা দেশে রাষ্ট্রীয় শোক। হাদিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে প্রস্তুতি। সমাহিত হবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে। দেশে ফিরল সুদানি সন্ত্রাসী হামলায় শহীদ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষীর মরদেহ। কাল ঢাকা সেনানিবাসে জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা শুরু হচ্ছে। জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকায় ঢল নেমেছে সর্বস্তরের লাখে মানুষের। তিল ধারণের জায়গা নিয়ে কোথাও। জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন ওসমান হাদির জানাজায়। তার জানাজার নামাজ পড়াচ্ছেন হাদির ভাই আবু বক্কর সিদ্দিক। এই বীর সেনার জানাজাকে ঘিরে গোটা এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। সংসদ ভবন সংলগ্ন মানিক এভিনিউয়ের প্রবেশ পথগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। সেনাবাহিনীও টহল দিচ্ছে। পুলিশ, র্যাব, আনসারের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে মাঠে ১,০০০ বডি ওর্ন ক্যামেরা সহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ডিএমপি। ১৯৯৩ সালের ৩০ জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জন্ম নেওয়া কবি শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন। আমরা এখানে কিসের জন্য এসেছি? আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি। প্রিয় ভাইয়েরা, আজকে কবি নজরুলের যে বিদ্রোহী দুটো লাইন, যাকে ওসমান হাদি তার আদর্শ মনে করত, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নত শির। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন শরীফ ওসমান হাদিকে এক সপ্তাহ ১৬৮ ঘন্টা আগে গুলি করা হয়েছে। এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে? সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি খুনিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে? তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে? আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয়, এখানে পুরো একটা খুনি চক্র কাজ করেছে। আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা ইনকিলাব মঞ্চ কোনোভাবেই শরীফ ওসমান হাদির রক্তকে বৃথা যেতে দেব না। আমরা ঘোষণা করতে চাই, শরীফ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে। আপনাদেরকে তিনি বারংবার বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেব, তবু ইনসাফের লড়াই ছাড়বো না। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমাদেরকে ইনসাফের লড়াই লড়তেই হবে। আপনারা রাজি আছেন কিনা? এবং সেই সাথে আমরা আরো বলতে চাই, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, শরীফ ওসমান হাদির পরিবারকে জানানো হয়, রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন।
আমরা শরীফ ওসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রকে জানাতে চাই, যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ ওসমান হাদির পরিবারের 5 সদস্য তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তবুও এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আপনাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই। ওসমান হাদির নিরাপত্তার জন্যই কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না। ওসমান হাদি ভাই কি মৃত? তিনি আমাদের লক্ষ কোটি তরুণের মধ্যে জীবিত রয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কোন ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু ওসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি, আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন। আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো। হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের সকলকে, এই লক্ষ লক্ষ মানুষকে, আজকে শরীফ ওসমান হাদির জন্য যারা এসেছেন, শহীদ শরীফ ওসমান হাদি, তাকে আমরা সবাই দোয়া করব এবং তার যেই লড়াইয়ের পথ, তার যেই সাংস্কৃতিক আন্দোলন, তার যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করব। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম। লক্ষ লক্ষ লোক আজকে এখানে হাজির হয়েছে, পথে ঢেউয়ের মতো লোক আসছে। সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য। আজকে বিদেশে যারা আছে বাংলাদেশি, এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায়। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করছি, যে এটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে। সেই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে।
তোমার মন্ত্র ছিল চলো বলো বীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা সন্তানের, বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলো বীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করে, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে, আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। হাদি, তুমি হারিয়ে যাবে না, তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেব চলো বীর অন্যতম মমশির। আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম, আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকবো। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم সম্মানিত হাজিরিন, আজকের এই লক্ষ লক্ষ তৌহিদি জনতা, আপনারা হাজির হয়েছেন আমার কলিজার টুকরো ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন শহীদ ওসমান হাদি তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের 18-20 কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন, কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। আজকের বড় পরিতাপের বিষয়, আমার বলার মতো কোনো অবস্থা নেই। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র 8 মাস বয়স। ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন, ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে। আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে। আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস, বিপ্লবী এবং সাহসী। সম্মানিত ভাইয়েরা, আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তারা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে
যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ ওসমান হাদির টক শো শুনেছেন। ও সব সময় শহীদি তামান্না করত। হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। ভাইরা আমার, 7 দিন হলো, এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি। ওর সন্তান মাত্র 8 মাস বয়স। গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে, সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে। আমি বললাম কি লাভ হবে, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তাওহীদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আয় আল্লাহ তাআলা, আমরা যারা বেঁচে আছি ঈমানের সাথে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আমার মেজো ভাই ওমর ফারুক সাথে ছিল, ওর জন্য আপনারা দোয়া করবেন। আমার ছোট বোন মাসুমা অ্যাবনরমাল হয়ে গেছে, তাকে চিকিৎসা করাচ্ছি, ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা। আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। শরীফ ওসমান হাদি, তুমি বেঁচে থাকো, আমরা ওর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজ শুরু হইতেছে। 4 তাকবীরের ফরজে কিফায়া জানাজার নামাজ আমরা আদায় করব। শুনুন, জানাজার নামাজ শুরু হইতেছে। 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হয়ে ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। এভাবে আমরা নিয়াত করে নেব। যারা আরবিতে নিয়াত পারি তা আরবিতে করব, যারা আরবিতে পারবো না তারা বাংলা এভাবে বলে নেব। 4 তাকবীরের প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব। নামাজের মধ্যে যেই সানা পড়ি এভাবেই সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরূদ শরীফ পড়ব। তৃতীয় তাকবীরের পরে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটি আমরা পড়ব। চতুর্থ তাকবীরের পরে আমরা সালাম ফিরায়ে আমরা নামাজ শেষ করব। জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا
وشاهدنا وغائبنا وصغيرنا ذكرنا وانثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام وفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. মুসল্লিবৃন্দ, আপনারা অনুগ্রহ করে গাড়িকে যাবার পথ করে দিন। ওসমান হাদির মৃত্যুতে আজ সারা দেশে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। এই উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। জানাজা শেষে ওসমান হাদির মরদেহ নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের উত্তরে জাতীয় কবির সমাধির পাশে হাদির জন্য কবর খোঁড়া হয়েছে। এখানে চিরনিদ্রায় শায়িত হবেন জুলাই গণ অভ্যুত্থানের অকুতভয় এই যোদ্ধা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আরেক সহকর্মী মুশফিকুর রহমান। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। মুশফিক, আমরা জানি যে জানাজার উদ্দেশ্যে হাদির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে, সেখানকার পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে? ভাবনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ যেটা, সেখানে অবস্থান করছি বেশ অনেকক্ষণ যাবৎ, এবং এখানকার যে পরিস্থিতি পুরো ক্যাম্পাস জুড়ে আজকে কেমন যেন একটা নিস্তব্ধতা, নীরবতা বিরাজ করছে। এবং যেমনটা আপনি জানেন যে কিছুক্ষণের মধ্যে এখানে শরীফ ওসমান হাদি তাকে বহন করা যে লাশবাহী গাড়ি সেটা এসে পৌঁছানোর কথা রয়েছে এখানে। এবং কেন্দ্রীয় জামে মসজিদ যেটা আছে তার পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের ঠিক বাম পাশটায় তার জন্য কিন্তু কবর করা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয় তাদের সহযোগিতায় এই কবর খনন কাজ কিন্তু শেষ হয়েছে অনেক আগেই। এবং ভেতরের দৃশ্যটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ভেতরে কিন্তু অনেক নিরাপত্তা বলয় দ্বারা নিরাপত্তা দেওয়া হচ্ছে। শুধুমাত্র এই ভেতরেই না, এই মাজার চত্বরেই না, শাহবাগ মোড় থেকে পুরো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, যে কটা গেট আছে সব কটা গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, প্রচুর পরিমাণে বিজিবি থেকে শুরু করে পুলিশ মোতায়েন রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, কিন্তু আসলে এখান থেকে তার যে কবরটা করা হয়েছে সেটা দেখাটা একটু কষ্টকর, কারণ গণমাধ্যম কর্মীদেরকেও ভেতরে এখনও যেতে দেওয়া হচ্ছে না, অনুমতি নেই। তবে আমরা যতটুকু চেষ্টা করছি আসলে এই দিকটাই একটু সামনের দিকে আসলে ওসমান হাদির যে শেষ ঠিকানা, তার যে কবর সেটা করা হয়েছে। এবং ওসমান হাদির কফিনের অপেক্ষায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক, দায়িত্বশীল যারা আছেন তারা, এবং প্রচুর পরিমাণে ভলান্টিয়ার এখানে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। এবং এরই মধ্যে কিন্তু শরীফ ওসমান হাদির যে কফিনবাহী যে গাড়ি, সেটা ঢোকার যে প্রস্তুতি সেটা কিন্তু আসলে করে দেওয়া হয়েছে। একদম আমি একটু দেখাতে চাই, তার গাড়িটা আসলে প্রধান যে ফটক, সেই ফটক দিয়ে আসলে প্রবেশ করবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে তাকে কোনো শ্রদ্ধা নিবেদনের জন্য যে রাখা বা মানুষকে দেখানোর জন্য যে রাখার আসলে কোনো কথা নেই, আসলে এখানে তাকে রাখা হবে না। তাকে আসলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে মাজারের যে মেইন গেট,
সেই গেট দিয়ে আসলে ঢুকিয়ে তাকে কবরস্থ করা হবে, এমনটাই প্রস্তুতি নেওয়া আছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন এখানে আসলে নিরাপত্তা বিধান করতে, এবং অপেক্ষার একটা সময় চলছে কখন এসে পৌঁছাবে শরীফ ওসমান হাদির কফিন। এবং মানুষজন যারা এখানে আছেন, এখানে সাধারণ যে জনগণ তাদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারা অংশগ্রহণ করেছেন জানাজায় তারাই আসলে খুব সম্ভবত কিছুটা দেখতে পেরেছেন হয়তোবা, তবে এইখানে কিন্তু তাকে দেখার বা শ্রদ্ধা নিবেদন করার কোনো সুযোগ রাখা হয়নি বা সেরকম কোনো ব্যবস্থা রাখা হয়নি। এবং এরই মধ্যে কিন্তু তৎপরতা যেটা হওয়া উচিত, এবং তার যে লাশবাহী গাড়িটা সেটা কাছাকাছি চলে এসেছে সেটাই আমরা শুনছি। এবং যে তৎপরতা আমরা এখন দেখতে পাচ্ছি একদম শেষ মুহূর্তের, এখানে সব কিছু কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে নির্বিঘ্নে, যাতে তার মরদেহ বা কফিন এখানে ঢোকার পর নির্বিঘ্নে যাতে তাকে সমাহিত করা যায়, সেই প্রস্তুতিটাই কিন্তু চলছে। এবং আমরা যেটা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু নিরাপত্তা বিধানে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে, কারণ এখানে মানুষ যারা আছে তাকে আসলে যারা ভালোবাসেন শরীফ ওসমান হাদিকে, তারা কিন্তু চাচ্ছেন তার যে কবরটা শেষবারের মতো তার কবরস্থ করাটা দেখার জন্য। কিন্তু সেটা কিন্তু আসলে এত মানুষ যদি এখানে ভিড় করে, জায়গাটা ছোট, এখানে কিন্তু আসলে সম্ভব নয়। যেই শরীফ ওসমান হাদি একসময় নিজে একা একা রাস্তায় হেঁটে হেঁটে পরিবর্তনের কথা বলতেন, ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন, সেই শরীফ ওসমান হাদিকে আসলে দেখার জন্য, এক পলক দেখার জন্য, তার জানাজায় শরীক হওয়ার জন্য, বা তাকে শেষবারের মতো তাকে যে শেষ বিদায় জানানোর জন্য আসলে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। সারা রাস্তা আমরা আসার সময়ও দেখেছি রাস্তাঘাটে মানুষ, এবং জানাজার পরে নিশ্চয়ই দেখিয়েছেন সহকর্মী ইয়াসিন রানা যে কি অবস্থাটা সেখানে হয়েছে। এবং এখানেও আসলে তৎপরতা যেটা একটু ওইদিকে আমি দেখাতে চাই যে তার যে কবর, সে কবরকে ঘিরে এখন কিন্তু আরেকবার শেষবারের মতন আসলে যাচাই বাছাই করে নেওয়া হচ্ছে, এবং কবর কিন্তু আগেই তৈরি হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই তার কফিনটা ঢুকবেন এমনটাই আমরা জানাচ্ছি। আমাদের যদিও ভেতরে যেতে দেওয়া হচ্ছে না, তারপর আমরা যথেষ্ট চেষ্টা করছি তার কবরের যে অংশটা, সেই অংশটা দেখানোর জন্য। ঠিক এই জায়গাটাতেই কিন্তু আসলে তার কবরটা খনন করা হয়েছে, এবং কবর খনন শেষ হয়েছে বেশ অনেকক্ষণ আগেই, এবং কিছুক্ষণের মধ্যেই যখন তার কফিনবাহী যে গাড়িটা সেটা এখানে এসে পৌঁছাবে, তারপরে কিন্তু তাকে সমাহিত করার যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হবে। এবং এখানে একজন মানুষকে মুসলিম যে নিয়ম অনুযায়ী যেভাবে সমাহিত করার জন্য সমাহিত করা যায় একজন মুসলিমকে, ঠিক সেইভাবেই কিন্তু সব ব্যবস্থা রাখা হয়েছে। এবং সেই ব্যবস্থাটা এখানে পর্যাপ্ত পরিমাণের লোক আছেন, এর জন্য বাইরে থেকে বারবারই বলা হচ্ছে যে বাইরে থেকে আসলে নতুন করে ভেতরে কাউকে ঢোকার প্রয়োজন নেই, কারণ এখানে দায়িত্বশীলরা রয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে লোক রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, আসলে তারাই এখানে যথেষ্ট ভূমিকা পালন করতে পারবেন এমনটাই তারা বলছেন। এছাড়া তার যারা একনিষ্ঠ একদম খুবই কাছের লোক এবং পরিবারের সদস্য, তাদের হয়তো বা মানে তাদেরকে এখানে আসলে প্রবেশ করার অধিকার দেওয়া হবে। তাছাড়া আসলে অন্যান্য যারা আছেন, তার সমর্থক যারা আছেন, তাদেরকে কিন্তু আসলে এই জায়গাটার মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং এরই মধ্যে কিন্তু তৎপরতা শুরু হয়ে গেছে, মাইকিং শুরু হয়ে গেছে, এবং বারবার মাইকে বলা হচ্ছে কাছাকাছি চলে এসেছেন। এবং কাছাকাছি চলে আসার ফলে যেটা হয়েছে যে এখানে যাতে আর কোনো দেরি না হয়, এখানে আসার পর যাতে খুব দ্রুততার সাথে তাকে আসলে সমাহিত করা যায়, সেই প্রস্তুতি কিন্তু আসলে তারা নিয়ে রাখছেন। এবং যতটুকু পারা যায়, যতটুকু নিরাপত্তা বিধান করা প্রয়োজন তার চাইতে বেশি রয়েছে বলে আমাদের মনেই হচ্ছে। এবং শরীফ ওসমান হাদিকে অল্পক্ষণের মধ্যেই আসলে সমাহিত করা হবে এমনটা আমরা জানতে পারছি। আমরা অনেকক্ষণ যাবতীয় অপেক্ষা করছি এখানে, এবং এখানে আমরা দেখেছি যে রাস্তাঘাটে এদিক দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আসলে যারা রয়েছেন স্বেচ্ছাসেবক রয়েছেন বিভিন্ন দলের অনেক, তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এবং অনেকে আমরা দেখেছি হাতে ফুল নিয়ে এখানে অপেক্ষা করেছিলেন রাস্তায়, কিন্তু তাদেরকে আসলে ভেতরে যদিও প্রবেশ করতে দেওয়া হয়নি নিরাপত্তার কারণে, কিন্তু এখানে কিন্তু আসলে অনেকে তাকে শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করার জন্য এসেছেন। এবং শেষবারের মতো তারা আশা করছেন, শেষবারের মতো বিপ্লবী নেতা শরীফ ওসমান হাদি তাকে শেষ দেখার জন্য তারা কিন্তু এখানে
অপেক্ষা করছেন। এবং এখানে অনেকেই কিন্তু আসলে গণমাধ্যম কর্মী যারা আছেন তারা যেহেতু ভেতরে প্রবেশ করতে পারছেন না, অনেকেই কিন্তু অনেকভাবে সংবাদ সংগ্রহ বা ফুটেজ সংগ্রহের চেষ্টা করছেন। সেটাকেও কিন্তু আসলে ভেতর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু সেটার মধ্যেও সীমাবদ্ধতা টেনে আনছেন। তারা চাচ্ছেন না যে কোনোভাবে কোনো বিঘ্ন ঘটুক এখানে, এবং যথাযথ পবিত্রতার সাথে যথাযথ ধর্মীয় মর্যাদায় একজন মুসলিমকে যেভাবে কবরস্থ করা হয় ঠিক সেইভাবে যাতে তাকে কবরস্থ করা হয় এবং সবকিছু সুন্দরভাবে এবং ইসলামী আইন অনুযায়ী সম্পন্ন হয়, সেই যে প্রচেষ্টা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শরীফ ওসমান হাদির গাড়ি এখনো পর্যন্ত এসে প্রবেশ করেনি। প্রবেশ করার পরে আমরা আসলে পরবর্তী যে এখানে কি ঘটছে বা কিভাবে তাকে সমাহিত করা হচ্ছে আশা করছি আমরা দেখাতে পারবো। আমরা এই ছিল এখনকার মতো আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশ থেকে সব শেষ। জি, মুশফিক আপনাকে ধন্যবাদ। দেশে ফিরল সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর মরদেহ সকাল 11:05 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এই 6 বীর সেনার নিথর মরদেহ। আগামীকাল ঢাকা সেনানিবাসে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাদের মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে। গত 13 ডিসেম্বর সুদানের আবি এলাকায় সন্ত্রাসীদের ড্রোন হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও 9 জন আহত হন। তরিক ইসলামের রিপোর্ট। সকাল 11টার কিছু পরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশি সেনা সদস্যর মরদেহ। বিমানবন্দরে নিহত শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে অ্যাম্বুলেন্সে করে নিহত সেনা সদস্যদের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। গত 13 ডিসেম্বর শনিবার সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগুলি লজিস্টিক্স বেইজে নৃশংস ড্রোন হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে শহীদ হন 6 বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হন আরও 9 জন। তারা বর্তমানে কেনিয়ার নাইরোবিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামীকাল রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় জানাজা শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান। সকাল 8:30টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার অংশ হিসেবে এরই মধ্যে তারেক রহমান ট্রাভেল পাস নিয়েছেন। পরিবারের 3 সদস্য সহ মোট 6 জনের জন্য বিমানের টিকিটও কেটেছেন তিনি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। 24 ডিসেম্বর তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন এবং বিমানটি ঢাকায় অবতরণ করবে পরদিন অর্থাৎ 25 ডিসেম্বর বেলা 11:55। 17 বছর পর 25 ডিসেম্বর শুধুমাত্র তারেক রহমান নয় বরং গণতন্ত্র ফেরত আসছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের মনোনীত বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। রাজধানীর গোপীবাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যারা মব তৈরি করছে তারা বাংলাদেশে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং বিএনপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে। ষড়যন্ত্রকারীদের বিএনপি শক্ত হাতে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। এ সময় সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন তিনি। বাংলাদেশে বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করছে, খুন জখম রাহাজানি তারা শুরু করেছে। বাংলাদেশের মানুষ সব জানে এবং বোঝে, কিন্তু পক্ষান্তরে তারা বিএনপির উপরে দোষারোপ করার চেষ্টা করছে। আমাদের নেতা আসবেন, এই সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, তারা হাদিকে হত্যা করলো এবং এইটার বদনাম চাপানোর চেষ্টা করেছিল বিএনপির উপরে, আমাদের উপরে।
কিন্তু আল্লাহর শেষ রহমত আসামি আসামিকে শনাক্ত করা গেছে, ফলে সেই অপরাধ আর বিএনপির উপরে নাই। ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখানে গ্লাসে কিন্তু চেয়ার টেবিলগুলো কিন্তু ভাবনা দেখতে পাচ্ছেন শরীফ ওসমান হাদি তার মরদেহ বহন করা যে লাশবাহী গাড়ি সেটা কিন্তু প্রবেশ করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে মাজারের মূল ফটক, সেখান দিয়ে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন খুব বেশি সংখ্যক লোক কিন্তু এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, অল্প কিছু লোক সেখানে আছেন। তার কফিনটা আস্তে আস্তে বের করা হচ্ছে এবং সেই কফিন বহন করে আসলে ধীরে ধীরে তার যে কবর, সে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। এবং ভাবনা এখানে কিন্তু অপেক্ষার যে পালা ছিল, প্রহর ছিল, সেটা কিন্তু দীর্ঘ হয়েছে মানুষের। তবে অপেক্ষা করেও অনেকে কিন্তু আসলে শেষ যে বিদায় বা আপনি যেমনটা বললেন যে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন, সেই শ্রদ্ধা নিবেদন কিন্তু আসলে এখানে কোনো সুযোগ রাখা হয়নি। সরাসরি কিন্তু আসলে তাকে কবরস্থ করা হবে বা সমাহিত করা হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং তাকে বহন করা যে লাশবাহী ফ্রিজিং কারটা, সেটা কিন্তু সেখান থেকে কিন্তু তার মরদেহ আস্তে আস্তে বের করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে তাকে যারা বহন করবেন তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে আছেন এর মধ্যে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন এখানে, তারা কিন্তু এই পুরো যে ব্যাপারটা, তার দাফন কার্যটা, সেটা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য কিন্তু আসলে তারা সচেষ্ট রয়েছেন। প্রচুর পরিমাণে স্বেচ্ছাসেবকও রয়েছেন। আসলে তার যারা ভক্ত অনুরক্ত আছেন, সমর্থক আছেন, এবং ওসমান হাদির যতটা সমর্থন আসলে তিনি জীবিত থাকা অবস্থায় হয়েছিল, তার এই শাহাদাত, তার যে জীবন দান গণতন্ত্রের জন্য বা আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে তার স্রোতের বিপরীতে চলার যে তার সাহস, অসীম সাহসিকতার যে পরিচয় তিনি দিয়েছেন, তিনি যে বিপ্লবী মনোভাব যে তিনি নিজের মধ্যে লালন করতেন, এবং শাহাদাত বা শহীদ হওয়ার জন্য তার যে স্পৃহা ছিল, তার যে মনের যে চাহিদাটা ছিল, সেই চাহিদা অনুযায়ী কিন্তু আসলে তাকে কবুল করেছেন আল্লাহ, এমনটাই বলছেন তার যারা সমর্থক আছেন তারা। এবং তার যারা সমর্থক বা ভক্ত রয়েছেন, তারা কিন্তু আসলে এখানে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদেরকে আসলে ঢুকতে দেওয়া হয়নি। এবং অনেকেই ফুল নিয়ে আমরা অপেক্ষা করতে দেখেছি এখানে। আসলে তাদেরকে কিন্তু এখানে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি নিরাপত্তাজনিত কারণে। এবং এখনও পর্যন্ত তার গাড়িটা এখনও পর্যন্ত থেমে আছে। ভেতর থেকে আসলে ভেতরের যে কার্যক্রম, যেখানে তাকে আসলে দাফন করা হবে কবর, সেখান থেকে আসলে কিছু নির্দেশনা যাওয়ার পরেই কিন্তু তার যে কফিন, সেটা আসলে ভেতরে নিয়ে আসা হবে, এমনটাই ধারণা করা যাচ্ছে। তবে দেখতে পাচ্ছেন যে ফ্রিজিং কারটা কিন্তু এখনও পর্যন্ত মেন গেটেই রয়েছে, এবং তাকে যাতে আসলে স্বাভাবিকভাবে বের করতে পারে এর জন্য কিন্তু আসলে চেষ্টা সেটা কিন্তু চলছে। এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি তাকে আসলে বের করা হবে, কারণ ফ্রিজিং কারের সাথে আসলে খুব বেশি মানুষ আসার সুযোগ নেই। আমরা ধারণা করছি যে তার পরিবারের যারা সদস্য আছেন বা তার যারা খুবই ঘনিষ্ঠ জনেরা আছেন, তাদের জন্য খুব সম্ভবত এখন অপেক্ষা করা হচ্ছে, এবং তারা আসলেই হয়তো বা তার মরদেহটা নামানো হবে। তাকে যারা বহন করবেন কাঁধে, তার কফিনটা যারা কাঁধে বহন করবেন, তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে আছেন অপেক্ষায়, কখন শহীদ শরীফ ওসমান হাদির কফিন তারা কাঁধে নেবেন। এবং আসলে এইটা ভাবনা বলাই যায় যে এটা অন্যতম একটা ঐতিহাসিক ব্যাপার, কারণ আজকে যে পরিমাণে মানুষ হয়েছে মানিক মিয়া এভিনিউতে তার জানাজায়, আসলে সেটা কিন্তু আসলে একটা দৃষ্টান্ত। দেশকে ভালোবেসে দেশের জন্য একনিষ্ঠভাবে কাজ করে শরীফ ওসমান হাদি যে তার তরতাজা প্রাণ বিলিয়ে দিয়ে গেছেন, সেইটার জন্য আসলে মানুষ তাকে যে ভালোবাসা দিচ্ছেন, সেটা কিন্তু আসলে তার জীবনে হয়তো বা এরকম তিনি কল্পনা করেননি। তবে
মানুষ তার যে কাজ সেটা তো রেখে যায়, মানুষ চলে যায়, রয়ে যায় তার কাজ। সেই কাজ দিয়ে কিন্তু শরীফ ওসমান হাদী অমর হয়ে গেলেন, এমনটাই বলছেন তার ভক্ত অনুরক্ত যারা আছেন তারা। এবং আমরা গতকালকেও শাহবাগে দেখেছি, ঢাকার বিভিন্ন জায়গায় দেখেছি, সারা বাংলাদেশ ব্যাপী শরীফ ওসমান হাদীর জন্য কিন্তু মিছিল করা হয়েছে, তারা বিক্ষোভ করেছেন এবং তাদের স্লোগানের ভাষা ছিল যে সবাই হাদী হতে চান এবং অন্যায়ের প্রতিবাদ করতে চান, এমনটাই কিন্তু তাদের স্লোগানের যে প্রতিপাদ্য সেটা ছিল। এবং গতকাল যখন আসলে শাহবাগ মোড় থেকে আসলে ঘোষণা করা হয় রাত প্রায় 7টার কিছু আগে, তখন কিন্তু আসলে বলা হয়েছিল তার যে মরদেহ সেটা রাখা হবে হৃদরোগ ইনস্টিটিউটে, সেটা রাখা হয়েও ছিল এবং সেখানে কাউকে ভিড় করতে নিষেধ করা হয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি তখন। কারণ মানুষ যারা আছেন তারা দেখতে চান তাদের প্রিয় নেতাকে, যিনি গণতন্ত্রের জন্য, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে আসলে কাজ করেছেন, নিজের যে অবস্থান ছিল সেই অবস্থান ধরে রেখেছেন এবং নিজেকে অনন্য করে তুলেছেন। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি ওসমান হাদী কিন্তু বিভিন্ন জায়গায় নিজের পায়ে হেঁটে গিয়ে গণসংযোগ করেছেন। শাহবাগ ইনকিলাব মঞ্চ, তার যে প্রতিষ্ঠিত, তিনি যেখানে মুখপাত্র, সে ইনকিলাব মঞ্চর অন্যতম একজন হিসেবে, বা ইনকিলাব মঞ্চই ওসমান হাদী ইনকিলাব মঞ্চ, এমন একটা ব্যাপার হয়ে গেছিল। আমরা দেখতে পাচ্ছি এখন খুব সম্ভবত নামানো হচ্ছে ওসমান হাদীর মরদেহ। সেখানে কিন্তু মানুষের ভিড় এবং তৎপরতা বাড়ছে এবং কিভাবে নেওয়া হবে সেই নির্দেশনা কিন্তু সেখান থেকে দেওয়া হচ্ছে আমরা দেখছি। এবং মানুষ যারা ওখানে ভিড় করছেন তাদেরকে একটু সরে যাওয়ার কথা বলছেন তারা, এবং কিছুক্ষণের মধ্যেই তার মরদেহটা ভেতরে প্রবেশ করানো হবে। যেমনটা বলছিলাম, ওসমান হাদী একসময় ঢাকার রাজপথে একা একা হেঁটে, কখনো 4-5 জন সঙ্গী নিয়ে, খুব বেশি সংখ্যক লোক নিয়ে কখনো তিনি আসলে কিন্তু চলতেন না, বা তার পাশে খুব বেশি সংখ্যক লোক কিন্তু ছিলেনও না। অনেকে মৌন সমর্থন ছিল, কিন্তু অনেক নানা কারণবশত তার সাথে হয়তো বা থাকতে পারেননি। তবে সেই ওসমান হাদী যে একা একা কখনো অল্প কিছু মানুষ নিয়ে ঢাকার রাজপথে আধিপত্য বিরোধী আন্দোলন করে গেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের কাছে গিয়ে দোয়া সমর্থন চেয়েছেন, মানুষের কাছে জানতে চেয়েছেন কি চায় আসলে মানুষ, কেমন বাংলাদেশ তারা চান, কেমন হলে তারা আসলে শান্তিতে জীবনযাপন করতে পারবেন, সেটা শুনতে চেয়েছেন। মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছেন এবং তার যে বিপ্লবী কথাবার্তা, আমরা তার যারা কাছের মানুষ আছেন তাদের কাছ থেকে আমরা জেনেছি শরীফ ওসমান হাদীকে অনেকে বিপ্লবী হিসেবে যতটা তাকে খুব বেশি শক্ত স্বরের মানুষ মনে হয়, কিন্তু তিনি কিন্তু খুবই বিনয়ী ছিলেন তার ব্যক্তিগত জীবনে, এমনটাও আমরা জেনেছি। এবং তাকে আসলে অনেক দৃষ্টান্ত আসলে তিনি স্থাপন করে গেছেন। তার যে বক্তব্যগুলো ছিল, তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে তার শহীদ হওয়ার যে স্পৃহাটা বেরিয়ে আসছিল বারবার, যে শহীদ হতে চান তিনি, তিনি কিন্তু আসলে শহীদ হলেন। তার সেই আকাঙ্ক্ষাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করেছেন, এমনটাই আসলে বলছেন তার যারা সমর্থক আছেন তারা। কিন্তু তিনি কিন্তু সবসময় শাহাদাতের কথা বলতেন যে দেশের জন্য লড়ে কেউ একটু ভিন্ন পন্থার হোক বা স্রোতের বিপরীতে গিয়ে হলেও দেশের জন্য কাজ করুক, তেমনটা তিনি করেছেন। এবং তার যে দেশপ্রেম, একনিষ্ঠতা এবং তার যে অবস্থান থেকে না সরা, যে কোনো ধরনের বাধা বিপত্তি এবং স্রোতে গা না ভাসানো, সেটার কারণে কিন্তু শরীফ ওসমান হাদী নিজেই নিজেকে অনন্য করেছেন। সেই অনন্য করার কারণে অল্প দিনের যে তার জীবন সংগ্রাম, সেটা শেষ হয়ে গেল, শেষ হয়নি শরীফ ওসমান হাদীর কীর্তি। এবং ধারণা করা হচ্ছে, বা তার ভক্ত অনুরক্ত যারা আছেন তারা বলছেন যে শরীফ ওসমান হাদী আসলে মারা গেলেও, তিনি শহীদ হলেও তার যে কার্যক্রম, তার যে কীর্তি, সেটা রয়ে যাবে। এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, এত সহজভাবে আসলে মানুষের সাথে মেশা যায় একজন জনপ্রতিনিধি হয়েও, সেটা কিন্তু তিনি করে দেখিয়েছেন। শুধু মুখে বলেননি যে মানুষের দ্বারে দ্বারে যাব, তিনি গিয়েছেন মানুষের দ্বারে দ্বারে, তিনি কথা বলেছেন মানুষের সাথে, বোঝার চেষ্টা করেছেন, মানুষের সুখ দুঃখের পাশে থাকার চেষ্টা করেছেন। এবং যখন প্রয়োজন হয়েছে
সেই বিনয়ী মানুষটা কিন্তু বিপ্লবে ফুঁসে উঠেছেন, কথা বলেছেন মানুষের অধিকার নিয়ে, কথা বলেছেন মানুষের যে আকাঙ্ক্ষা বা জাতীয় যে চেতনা সেটা নিয়ে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শরীফ ওসমান হাদির মরদেহ তার কফিন বহন করে নিয়ে আসা হচ্ছে আস্তে আস্তে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি এখানে তার যে কবর করা হয়েছে সে কবরের দিকে ধীরে ধীরে তার মরদেহ তার কফিন বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। তার যারা নিকটস্থ ছিলেন তারা কফিন বহন করছেন এবং এনসিপির নেতাকর্মীরাও আছেন, তার যারা জুলাই যোদ্ধা যারা আছেন ছিলেন তার সাথে তারাও কিন্তু রয়েছেন, তার পরিবারের সদস্যরা রয়েছেন এবং নির্বিঘ্নে তাকে যাতে নিয়ে যাওয়া হয় এর জন্য নিয়ে যেতে পারা যায় তার জন্য কিন্তু আসলে ভেতরে কাউকেই আসতে দেওয়া হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি, আসলে ভেতরে গণমাধ্যম কর্মীদেরকে অ্যালাউ করা হয়নি, তারপরও আমরা চেষ্টা করছি দেখানোর জন্য। শরীফ ওসমান হাদিকে একেবারেই তার কবরের কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু রয়েছেন স্বেচ্ছাসেবক যারা আছেন তারা রয়েছেন, তার পরিবারের সদস্যরা রয়েছেন, তার নিকটতম কতিপয় বন্ধু বা চলার সাথী তারা রয়েছেন জুলাই যোদ্ধা যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাইয়ে আসলে একসাথে কাজ করেছেন তারা রয়েছেন এবং তাকে একেবারেই তার কফিনটা নিয়ে যাওয়া হয়েছে তার কবরের কাছে। তাকে যে সমাহিত করার চিরনিদ্রায় তিনি যেখানে সমাহিত হবেন সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হলো। এখন তার কফিনটা থেকে তার মরদেহ আসলে কবরে নামানোর কার্যক্রম সেটা চলবে মুসলিম আইন অনুযায়ী, মুসলিম যে দিক নির্দেশনা আছেন, ধর্মের যে সঠিক প্রক্রিয়া আছেন সেই অনুযায়ী তাকে কবরস্থ করা হবেন। এবং শরীফ ওসমান হাদি আমরা দেখেছি বিভিন্ন সময় তিনি আসলে তার প্রচার প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন সময় তিনি আসলে মিলাদ কিয়াম সালাতু সালামি এগুলো পড়েই বা ইসলামের আইন কানুন তিনি কিন্তু মেনে চলারই চেষ্টা করতেন এবং ধারণ করতেন তার ভেতরে এবং সেই অনুযায়ী আসলে এবং যেটা বলছিলাম যে শাহাদাতের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা কিন্তু আসলে তার পূরণ হয়েছে। দেখতে পাচ্ছেন শরীফ ওসমান হাদির মরদেহ নামানো হচ্ছে, তার কবরের ওখানে নিয়ে যাওয়া হয়েছে, তার জন্য যে কবর করা হয়েছিল গণপূর্ত মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কবর খনন করা হয় এবং শরীফ ওসমান হাদিকে এখন কিন্তু আসলে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। একদমই অল্প সংখ্যক কিছু মানুষ ছাড়া সেখানে কিন্তু আসলে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি এবং শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ সেই মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের ঠিক বাম পাশে তাকে কিন্তু আসলে সমাহিত করা হচ্ছে। সমাহিত করার কার্যক্রম সেখানে কিন্তু চলমান এবং খুব সুন্দরভাবেই যেমনটা আসলে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই তাকে কিন্তু ভেতরে নিয়ে আসা হয়েছে এবং শাহবাগ থেকেই তার যারা সমর্থক ছিলেন এবং অন্যান্য যারা ভক্ত অনুরক্ত ছিলেন তাদেরকে কিন্তু আসলে সেখানেই আসলে থামিয়ে দেওয়া হয়েছে এবং যেমনটা বলছিলাম যে সর্বস্তরের মানুষের যে শ্রদ্ধা নিবেদন করার জন্য তার মরদেহ রাখার কথা সেটা কিন্তু গতকালকেই তারা জানিয়েছিলেন সেটা রাখা হয়নি। তার মরদেহ আসলে এখানে পৌঁছানোর সাথে সাথেই আসলে তার পরিবারের সদস্যরা যখন এখানে এসে পৌঁছান তারপরই কিন্তু আসলে তাকে দাফনের কার্যক্রম দেখতে পাচ্ছেন, একটু দেখাতে চাই দাফনের কার্যক্রমটা কিন্তু চলমান, এখনো পর্যন্ত দাফনের কার্যক্রম চলমান রয়েছে এবং তার কবরে যারা নামবেন সেটা আগে থেকেই নির্ধারণ করা ছিল। তারা সুশৃঙ্খলভাবেই এবং ইসলামী রীতি রেওয়াজ সেটা মেনেই তাকে কিন্তু আসলে কবরস্থ করা হচ্ছে এবং এখানে অন্যান্য যারা সমর্থক যারা এসেছেন অনেকে আমরা দেখেছি তাকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন, কিন্তু অন্যান্য রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে অনেক সময় কোনো দলের নেতা মারা গেলে তাদের যে বিভিন্ন দলের যে নেতারা রাজনৈতিক দলের আমরা দেখেছি তারা মারা গেলে তাদেরকে যেভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় তাকে কিন্তু সেটা আসলে ওইভাবে রাখা হয়নি।
তাকে কিন্তু সরাসরি কবরস্থ করার যে কার্যক্রম সেটা কিন্তু চলমান রয়েছেন, সেটা চলছে। এবং কবরস্থ করার পরপরই আসলে তার জন্য এখানে দোয়া মোনাজাত করা হবে, তার রুহের মাগফিরাত কামনা করে সেখানে দোয়া করা হবে। দেখতে পাচ্ছেন শরীফ ওসমান হাদির যেটাতে করে, যে খাটিয়ায় করে শরীফ ওসমান হাদিকে বহন করে নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু আসলে বের করে ফেলা হলো মাত্র। এবং তার মানে শরীফ ওসমান হাদিকে এরই মধ্যে কিন্তু আসলে কবরে নামানো হয়ে গেছে, এটাই ধারণা করা হচ্ছে। কারণ এখান থেকে যদিও খুব বেশি দেখা যাচ্ছে না, কিন্তু তার যে খাটিয়া যেখানে করে তাকে বহন করা হয়েছিল এবং জাতীয় পতাকা মুড়িয়ে তাকে যে আনা হয়েছিল, যে দেশের জন্য, যে দেশের মুক্তি সংগ্রামের জন্য, যে দেশের অন্য দেশের আগ্রাসন এবং আধিপত্যবাদ দূর করার জন্য শরীফ ওসমান হাদি তিনি তার জীবন বিলিয়ে দিয়েছেন, তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। তার নিজের যে জীবন, সেই জীবন বিলিয়ে দিয়ে গেছেন। সেই দেশের পতাকা মোড়ে কিন্তু তার কফিনটা নিয়ে আসা হলো এবং যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক তাকে দাফন করা হচ্ছে। শরীফ ওসমান হাদির দাফন কার্যক্রম সেটা চলমান, আমরা যুক্ত থাকার চেষ্টা করছি, শেষ পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করছি আসলে ওসমান হাদিকে দাফন করার যে কার্যক্রম, সেই কার্যক্রমটা আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে এখনো পর্যন্ত সুশৃঙ্খলভাবেই সব কিছু হচ্ছে এবং সেখানে যারা ভলেন্টিয়ার আছেন, স্বেচ্ছাসেবক আছেন, তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শরীফ ওসমান হাদিকে দাফন করার জন্য। এবং তার যে ভাই শরীফ ওসমান হাদির যিনি ভাই, তিনি কিন্তু প্রথিতযশা একজন আলেমে দ্বীন, তিনি একটা মাদ্রাসার খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। ডক্টর আবু বকর সিদ্দিক তিনি তাকে কবরস্থ করছেন এবং মুসলিম আইন অনুযায়ী যেভাবে একজন মুসলমানকে কবরস্থ করা হয়, কবরে নামানোর পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ এই দোয়া পড়া হয়, সেই দোয়া কিন্তু পড়া হচ্ছে। তার মানে শরীফ ওসমান হাদিকে কবরে নামানোর কাজ সম্পন্ন হয়েছে এবং তাকে কবরে যে মাটি দেওয়ার কাজ, সেই মাটি আসলে দেওয়া হচ্ছে। কারণ আমরা জানি যে মুসলিম আইন অনুযায়ী একজন মুসলমানের মরদেহ কবরস্থ করার সময়, কবরে নামানোর পরেই আসলে তাকে একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে এইটার বাংলা অর্থ হচ্ছে আল্লাহর নামে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতে বা তিনি যে তার উম্মত ছিলেন সেটা স্বীকৃতি স্বরূপ এটা বলা হয়। তার মিল্লাতে, তার আন্ডারে তাকে আসলে কবরস্থ করা হলো, সেটা আসলে সেই দোয়াটা কিছুক্ষণ আগে পড়া হলো। এবং কবরে দেওয়ার পরে আসলে যে দোয়া পড়ে মাটি দেওয়া হয়, সেইখানে কিন্তু আসলে সেই দোয়া এখন পড়া হচ্ছে এবং মাটি দেওয়ার যে কার্যক্রম সেটা এরই মধ্যে কিন্তু শুরু হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি। আমি জানি না ঠিক কতটা দেখা যাচ্ছে, তবে আমরা এখান থেকে কিছুটা দেখতে পাচ্ছি যে শরীফ ওসমান হাদিকে কবরে নামানোর কাজ সম্পন্ন হয়েছে এবং তার কবরে যে অন্যান্য কার্যক্রম যেভাবে কবরস্থ করা হয় একজন মানুষকে, সেভাবে কিন্তু আসলে সম্পন্ন করা হচ্ছে। মাটি দেওয়ার কার্যক্রম সেটা কিন্তু আসলে চলছে এবং তাকে একদম সবশেষ তার সবশেষ যে শেষকৃত্য যেটাকে বলি, শরীফ ওসমান হাদিকে শেষবারের মতো তার যে চিরনিদ্রায় যেখানে শায়িত হবেন, সেখানে কিন্তু শরীফ ওসমান হাদিকে নামানো হয়েছে। নামানো হওয়ার পরে তার কবরে এখনো পর্যন্ত মাটি দেওয়ার যে কার্যক্রম সেটা কিন্তু চলছে এবং সেখানে অল্প কিছু মানুষ দেখতে পাচ্ছেন, অল্প কিছু মানুষ আছে বাইরে, তার জন্য অপেক্ষায় অনেক মানুষ জানার জন্য শরীফ ওসমান হাদির কবর দেওয়ার যে সবশেষ খবর সেটা জানার জন্য অনেকে আসলে আগ্রহী। অনেকে চেয়েছিলেন একটা বারের জন্য হলেও তাদের যে প্রিয় নেতা, তাদের যে বিপ্লবী নেতা, তাদের যে ত্যাগী নেতা, তাদের সেই নেতা যে নেতা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন, তাদের সেই নেতা যিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি, সেই নেতা। এবং 5ই আগস্ট পরবর্তী সময়ে যাকে নিয়ে আসলে, যিনি এত সাধারণ জীবনযাপন করতেন, যাকে নিয়ে আসলে কোনো ধরনের কোনো অনুযোগ আসেনি, সেই নেতা যিনি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি আদর্শ বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত, আধিপত্যবাদ মুক্ত, একটি স্বাধীন সার্বভৌম
এবং স্বাধীনতার যে সার্বভৌমত্ব সেটা রক্ষা করার জন্য যিনি কাজ করে গেছেন এবং চেয়েছিলেন একটা নতুন স্বাধীন সার্বভৌম এবং যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে, যেখানে এই বাংলাদেশের উপরে কেউ কর্তৃত্ব করতে পারবে না, সার্বভৌমত্বর প্রশ্নে আপোষহীন ছিলেন যে নেতা, সেই নেতাকে কবরস্থ করা হচ্ছে এবং সেটা দেখার জন্য সবাই কিন্তু এসেছিলেন। অনেকে অপেক্ষা করছেন শাহবাগে এখনও পর্যন্ত, কিন্তু শেষ দেখা তারা অনেকেই দেখতে পারেননি। যারা যারা জানাজায় অংশগ্রহণ করেছেন তাদের অনেককেই আমরা দেখেছি, তাদের অনেকেই কিন্তু এসেছেন তার যে কফিনবাহী যে গাড়ি, সেই গাড়ির পেছনে আস্তে আস্তে এসেছেন। এসে কিন্তু তারা আসলে যদিও ভেতরে ঢোকার জন্য একটা প্রয়াস চালিয়েছিলেন, কিন্তু সেই প্রয়াসটা কিন্তু আসলে সফল হয়নি। কারণ যেমনটা বলছিলাম যে এই জায়গাটা খুব বেশি বড় না, কিন্তু তার যারা সমর্থক আছেন তাদের সংখ্যা অনেক বেশি। যে ওসমান হাদি একা একা হাঁটতেন রাস্তায়, সেই ওসমান হাদির আজ সমর্থক এবং যারা শুভাকাঙ্ক্ষী তাদের পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেল। এবং ওসমান হাদি তার যে জীবন তিনি দান করলেন, তরতাজা প্রাণ তিনি দান করলেন, সেই ওসমান হাদির জানাজায় অংশ নিতে অসংখ্য মানুষ ছুটে গেছেন। এবং ওসমান হাদি হয়তোবা তার জীবনে চিন্তাও করেননি এত সম্মান তিনি পাবেন। এবং তার যে ভক্ত অনুরক্ত যারা আছেন তারা বলছেন যে দেশের জন্য একনিষ্ঠভাবে কাজ করলে, দেশের জন্য কাজ করলে, দেশকে ভালোবাসলে এবং তার যে একনিষ্ঠতা এবং নির্ভেজালতা সেটা যদি বজায় রাখা যায় একজন মানুষের, তাহলে তাকে ভালোবাসে না এমন কার সাধ্য। এবং আজ সবাই শরীফ ওসমান হাদির জন্য দোয়া করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকাটা এরকম থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয় খুব কমই দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা গেট সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভেতরে কাউকে কিন্তু আসতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র ওসমান হাদির যেখানে কবর দেওয়ার কার্যক্রম চলছে এখন, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, দায়িত্বরত যারা আছেন, কয়েকজন দায়িত্বরত শুধুমাত্র, তাও সবাই না, তারা ঢুকতে পেরেছেন এবং তারা সেখানে অবস্থান করছেন এবং পুরো কার্যক্রমটা পর্যবেক্ষণ করছেন। দেখতে পাচ্ছেন কিছু মানুষ সেখান থেকে কিন্তু যারা আমরা ধারণা করছি, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আছেন এবং তারা কিন্তু আসলে কবরে নামানোর কাজ সম্পন্ন হওয়ার পর কিছুটা দূরে এসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার যে কবর সেখানে এসে অবস্থান নিয়েছেন এবং তাকে আসলে তার কবরটা আসলে সুন্দর মতো সম্পন্ন করার কার্যক্রম সেটা কিন্তু এখনো পর্যন্ত চলবে। কারণ মাটি দেওয়ার যে কাজটা, কবরে মাটি দিয়ে কবরটাকে একদম সুন্দর মতো গোছগাছ করার যে কাজটা, সেটা কিন্তু আসলে একটু সময় সাপেক্ষ। সেই কাজটাই কিন্তু এখন চলমান রয়েছে এবং কবর দেওয়ার কাজটা শেষ হওয়ার পরেই কিন্তু আসলে তার জন্য দোয়া করা হবে। ভেতরে সংক্ষিপ্ত মোনাজাত হওয়ার কথা রয়েছে এবং তারপরই আসলে তার যে শেষ বিদায়, সেই বিদায়টা জানানো হচ্ছে। দেখছেন শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় জানাচ্ছেন মানুষ, তার পরিবারের সদস্য থেকে শুরু করে তার যারা শিক্ষক, যেই বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন, যে বিশ্ববিদ্যালয়ে শরীফ ওসমান হাদি কাটিয়েছেন তার ছাত্র জীবনের অসংখ্য সুন্দর সময় রয়েছে, অনেক সুন্দর সুন্দর স্মৃতি। সেই শরীফ ওসমান হাদি আজ সেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জাতীয় মসজিদের পাশেই শায়িত হচ্ছেন। যথাযথ সম্মান এবং যথাযথ তার যে তিনি নিজেকে যেই অবস্থানে নিয়ে গেছেন, সেই অবস্থান অনুযায়ী মানুষ, তার শিক্ষক, তার যে শিক্ষার্থী সহপাঠী যারা ছিলেন, তার রাজনৈতিক যে দল তিনি গঠন করেছিলেন, ইনকিলাব মঞ্চ, রাজনৈতিক এবং সাংস্কৃতিক দল, সেই মঞ্চের যারা সদস্য আছেন, তার পরিবারের যারা সদস্য আছেন, তারা কিন্তু আসলে চেষ্টা করছেন শেষ বিদায়টা সুন্দর করে দেওয়ার জন্য। আমরা দেখেছি যে জুলাই যোদ্ধা যারা ছিলেন তারা কিন্তু অনেকেই আসছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির সার্জিস আলম এবং আখতার হোসেন, এছাড়া শিবিরের যে
কেন্দ্রীয় সভাপতি তারা কিন্তু প্রবেশ করলেন। তারা প্রবেশ করছেন ওসমান হাদির যে কবর, সেই কবরের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। সবশেষ যে কবর দেওয়ার যে অবস্থাটা, সেই কবর দেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রম শেষ হয়েছে কিনা, কত দূর অগ্রগতি হয়েছে সেটা জানার জন্য তারা কিন্তু ভেতরের দিকে গেলেন। এবং একটা কথা বলতেই হয়, জুলাই গণ অভ্যুত্থানের সময় কাঁধে কাঁধ মিলিয়ে যারা একসাথে লড়েছেন, নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, নেতৃত্বস্থানীয় একজন চলে গেলেন, শরীফ ওসমান হাদি। এবং খুব স্বাভাবিকভাবেই তার যারা সহযোদ্ধা রয়েছেন, আমরা দেখেছি অঝরে কাঁদতে তাদেরকে, তাদের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করেছি আমরা। কারণ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মৃত্যুকে চ্যালেঞ্জ করে, স্বৈরাচারের রক্তচক্ষুকে চ্যালেঞ্জ করে তারা একসাথে লড়েছিলেন, মাঠে একসাথে ছিলেন, কেউ কাউকে ছেড়ে যাননি। তখন একসাথে কাজ করে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা তারা করেছিলেন। আরও কাজ করার চেষ্টা করেছিলেন শরীফ ওসমান হাদি। এবং তার কাজগুলো, তার বক্তব্যগুলো, তার যে কথাবার্তাগুলো আমরা যতটুকু শুনেছি, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টেলিভিশন এর মাধ্যমে, পত্রপত্রিকায় লেখা বা তার টক শোতে, তার কথায় স্পষ্ট ছিল দেশপ্রেম। সবার আগে তিনি দেশপ্রেমকে স্থান দিতেন এবং তিনি আসলে আপাদমস্তক সাহসী একজন যোদ্ধা ছিলেন। তিনি আসলে কোনো প্রকার আধিপত্যবাদের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে তিনি কিন্তু নিজেই তার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতেন। তার পাশে, তার সামনে, তার পেছনে, তার সাথে কে দাঁড়িয়ে আছে সেই ব্যাপারটা তার মাথায় আসলে অনেকটা থাকতোই না বললে চলে। তিনি কিন্তু শরীফ ওসমান হাদি, তিনি তার সহযোদ্ধা কেউ তার সাথে থাকুক বা না থাকুক, তিনি কিন্তু বুক চিতিয়ে কথা বলে গেছেন, লড়ে গেছেন তার জীবনের শেষ দিন পর্যন্ত। এবং তার যে শাহাদাত, তিনি যে শহীদ হয়েছেন, সেটাও কিন্তু বাংলাদেশের যে পরিবর্তন তিনি চাচ্ছিলেন, সেই পরিবর্তনের জন্য নিজের গণসংযোগ করার সময় তাকে আসলে আপনারা জানেন যে নৃশংসভাবে, নির্মমভাবে আসলে তাকে হত্যা করা হয়, তার মাথায় গুলি করে। এবং বুলেটটা এসপার ওসপার হয়ে যায়। অনেক চেষ্টা করা হয়েছে, তার জন্য অনেক মানুষের কান্না, দোয়া রয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তার ইহজাগতিক সফর আল্লাহ তাআলা শেষ করে তাকে শহীদ হিসেবে কবুল করে নেন। এবং শহীদ ওসমান হাদির আসলে মৃত্যুর যে সংবাদ, সেই সংবাদ প্রচারিত হবার পরপর থেকেই কিন্তু আসলে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে এবং শাহবাগে কিন্তু অনেক মানুষ অবস্থান নিয়েছিলেন। আজকে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে মানুষ রয়েছেন। তারা কিন্তু আসলে তাদের যে নেতা, তাদের যে অগ্রজ পথ প্রদর্শক, তারা অনেকেই বলছেন হাদি যে পথ প্রদর্শন করে গেল, সেই পথ ধরে, সেই রাস্তা ধরে বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যেতে পারবে যদি হাদির আদর্শটা ধরে রাখা সম্ভব হয়। এবং আমরা দেখতে পাচ্ছি হাদির যে কবর দেওয়ার কার্যক্রম, সেটা আসলে প্রায় শেষের দিকে। হাদির যে কবর দেওয়ার কার্যক্রম সেটা প্রায় শেষের দিকে এবং কিছুক্ষণ পরেই হয়তো এখানে দোয়া মোনাজাত করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে কবর দেওয়ার, মাটি দেওয়ার যে কার্যক্রম সেটা শেষ এবং দোয়া পড়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মোনাজাত করা হবে এমনটাই ধারণা করছি। যারা আছেন, তার যে শোকার্ত পরিবার, শোকার্ত সহযোদ্ধা, শোকার্ত শিক্ষক, যারা আসলে সন্তানের মতো স্নেহ করে তাদেরকে পাঠদান করতেন, পথ প্রদর্শন করতেন, সেই শিক্ষকরা কিন্তু দাঁড়িয়ে আছে তার কবরের পাশে। দেখছেন তার ছাত্রকে কিভাবে সম্মানিত করা হয়। এবং পরিবারের সদস্য, তার বড় ভাইরা ছিল, তার পরিবারের 6 সদস্য, তারা ভাই বোন 6 জন, সবার ছোট শরীফ ওসমান হাদি, তাকে আসলে তার বড় ভাই আজকে তার জানাজা পড়িয়েছেন। বড় ভাইয়ের কাঁধে আর একটা ছোট ভাইয়ের লাশ, ব্যাপারটা অনেক ভারী, এটা নিঃসন্দেহেই বলা যায়। এবং তাকে কবর দেওয়ার যে কার্যক্রম সেটা কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে এবং কবরের চারপাশে যে বেষ্টনী দেওয়া, সেই বেষ্টনী দেওয়ার কার্যক্রম চলছে এর মধ্যে। এবং আমরা আসলে জুলাই যোদ্ধা কয়েকজনের সাথে বা তার যারা সমর্থক কয়েকজনের সাথে কথা বললাম। তিনি যে সম্মানটা পেলেন, তার যে শিক্ষা প্রতিষ্ঠানে তিনি পড়াশোনা করেছেন এবং
তিনি বিদ্রোহী হিসেবে বা বিপ্লবী হিসেবে তিনি কিন্তু নিজের আত্মপ্রকাশ করেই ফেলেছিলেন। সবাই তাকে বিপ্লবী হিসেবেই জানেন, পত্রপত্রিকা থেকে শুরু করে টেলিভিশন সব জায়গায় কিন্তু তাকে বিপ্লবী হিসেবেই আখ্যা দেওয়া হয়েছে। সেই বিপ্লবী বিদ্রোহী ওসমান হাদি তিনি কিন্তু দাফন হলেন বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। এরকম ভাগ্য হয়তো বা সবার হয় না। আমরা দেখেছি যে তাকে বহন করা যে আসলে খাটিয়া যেটাকে করে তাকে নিয়ে আসা হয়েছে সেটা বের করে ফেলা হলো। সেটা কিন্তু আসলে লাশবাহী যে ফ্রিজিং কার যেটাতে করে তার কফিনটা আনা হয়েছে সেইখানে ঢোকানো হচ্ছে এবং শরীফ ওসমান হাদির যে শেষ বিদায়, তাকে সমাহিত করার যে শেষ কাজ, সেই কাজটা কিন্তু শেষের দিকে একেবারে। কবর দেওয়ার কাজ এরই মধ্যে শেষ হয়েছে, কবরে মাটি দেওয়ার কাজ শেষ হয়েছে, তার কবরে বেষ্টনী দেওয়ার কাজ চলছে। পরম যত্নে পরম শ্রদ্ধায় সর্বোচ্চ সম্মান প্রদর্শনপূর্বক তাকে সমাহিত করা হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ এখানে যারা দাঁড়িয়ে আছেন আসলে তাদের যে চেহারার অবস্থা, তাদের যে মনের অবস্থা আসলে অনেকটা তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে। এবং যারা সহযোদ্ধা ছিলেন তাদের যে মনের অবস্থা, তারা তাদের সহযোদ্ধাকে হারিয়েছেন। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা রাজপথে লড়ে গেছেন, যারা 5ই আগস্ট পরবর্তী সময়ে যারা আসলে একসাথে নতুন একটা সুন্দর বাংলাদেশ গড়ার কাজে একসাথে নেমেছিলেন, তাদের মনের অবস্থাটা খুবই করুণ, খুবই ভগ্ন হৃদয় নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। অনেকজনের সাথে কথা বলার মতো অবস্থা আসলে নাই আসলে এখানে। এবং বিশ্ববিদ্যালয়, সেখানেই আবার তাকে নিয়ে আসা হয়েছে। তবে বীরের ভেষে তিনি আসলে আজকে এখানে শাহিত হচ্ছেন। সেই দৃশ্যটি আমরা বিটিভি নিউজের সৌজন্যে সারা দেশের দর্শকদেরকে দেখাচ্ছি যে এখন আসলে একেবারে শেষ মুহূর্তের কবরের মাটিটি দেওয়া হচ্ছে এবং ধর্মীয় সকল রীতিনীতি মেনে দোয়া কালাম পড়ার মধ্য দিয়েই আসলে সেই কাজটি সম্পন্ন করা হচ্ছে। আমরা সেই চিত্রটি দেখাচ্ছি। দর্শক, ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে, এতক্ষণ আমরা সেটি দেখছিলাম। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। হ্যাক করা হয়েছে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার ওয়েব পোর্টাল। অসৎ উদ্দেশ্যে পোর্টালটি হ্যাক করা হয়েছে। দর্শক ও শুভানুধ্যায়ীদের এ বিষয়ে বিভ্রান্ত না হবার অনুরোধ জানিয়েছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 11 আসনে অনেকটা দাপটে আছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে এই আসনটি নিজেদের করতে সাংগঠনিকভাবে কমিটি তৈরি করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপি সভাপতি কামরুল হুদা। কুমিল্লা থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। একটি পৌরসভা ও 13টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা। পুরো উপজেলা নিয়ে কুমিল্লা 11 সংসদীয় আসন। 2001-এর সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী হয়ে চমক দেখান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এরপর থেকে জাতীয় পর্যায়ের এই নেতার নেতৃত্বে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠে জামায়াত। প্রতিটি ভোটারের মন জয় করতে ঘরে ঘরে ছুটছেন দলটির নেতাকর্মীরা। তাই বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবে, আমরা এখানে কোনো চ্যালেঞ্জ আমরা এখনো মনে করি না।
এরপরও নির্বাচন প্রতিযোগিতা থাকবে। এই প্রতিযোগিতাকে ধরে নিয়েই আমরা আমাদের সামগ্রিক কর্মকাণ্ড গুছিয়ে আমরা নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। জামাতের দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি দখলে নিতে নানা পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। দলের মনোনীত প্রার্থী কামরুল হুদা সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে বিরামহীনভাবে কাজ করছেন। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় ছুটছেন তিনি। চৌদ্দগ্রামটাকে অনেকে আবার মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার করেন। তো আমার সর্বপ্রথম আমার কাজ যেটা থাকবে, যেটা আমার প্রতিশ্রুতি জনগণের প্রতি, সেটা হচ্ছে চৌদ্দগ্রামের মাদক মুক্ত রাখা। চৌদ্দগ্রামের প্রতিটা ইউনিয়ন, প্রতিটা ভোট কেন্দ্রে যাতে মানুষ অবাধ গিয়ে ভোট দিতে পারে, এইটার জন্য আমরা আপাতত এখন কাজ করছি। এদিকে যানজট এবং সড়কে বেহাল অবস্থাকে চৌদ্দগ্রামের প্রধান সমস্যা মনে করছেন ভোটাররা। এছাড়া সীমান্ত এলাকা হওয়ায় মাদক চোরাচালান বন্ধের দাবি জানিয়েছেন তারা। এমন একজন মানুষ নির্বাচিত হোক যে চৌদ্দগ্রাম থেকে মাদক নামক অভিশাপকে দূর করবে। অসহ্য, আর এই জন্য চলা যায় না। অটো, সিএনজি, যমুনা মদিনা নিয়ে সারাক্ষণে সকাল বিকাল 2 টাইমে প্রায় 24 ঘন্টার মাঝে জাম থাকে। এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থান চৌদ্দগ্রামে মোট ভোটার 4,21,528 জন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানে ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। সেখানে আমাদের সহকর্মী আছেন মুশফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ভাবনা, শরীফ ওসমান হাদির দাফন কাজ সম্পন্ন হয়েছে এবং তাকে কবর দেওয়ার পর তার যে কবরের চারপাশে যে বেষ্টনী দেওয়ার কাজ সেটাও সম্পন্ন হয়েছে এবং এখন তার রুহের মাগফিরাত কামনা করে তার কবরের পাশেই কিন্তু দোয়া করা হচ্ছে। এখানে উপস্থিত আছেন তার যে জুলাই যোদ্ধা, একসাথে যারা জুলাই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন তারা যেমন রয়েছেন তার মা, তার পরিবারের সদস্যরা, তার শ্বশুর, তার স্ত্রী, এরা কিন্তু এখানে অবস্থান করছেন। কিছুক্ষণ আগেই তারা প্রবেশ করলেন। এখন এখানে আসলে তাকে নিয়ে সংক্ষিপ্ত কথাবার্তা হচ্ছে এবং পরিবারের সদস্য যারা আছেন তারা আসলে তাদের উপস্থিতিতেই শরীফ ওসমান হাদির যে কীর্তি, তিনি যে কাজের সাথে জড়িত ছিলেন, যেভাবে দেশপ্রেমের সাথে, এটা এরই মধ্যে সবাই জানানো হয়েছে এবং অত্যন্ত আবেগের সাথে সহমর্মিতার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় তার জন্য তাদের সর্বোচ্চ সম্মানের অংশ হিসাবে এই কবরস্থানে অবস্থ করার যে সিদ্ধান্ত পরিবারের সাথে মিলে নিয়েছে তাতে পূর্ণ সমর্থন আমরা পেয়েছি। আপনাদের সবার প্রতি আবারও সালাম ও শুভকামনা এবং ইনশাআল্লাহ আমাদের সবাই যে সাধারণভাবে আমাদের এখানে অনেক কিছু আলেমগণ আছেন, আমরা যারা সাধারণভাবেও জানি যে আমাদের রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা আবার এসছে, শহীদের দরজার যে প্রাথমিক যে নমুনা তার অনেক কিছু আমরা তার হাদিস এই আয়োজনের মধ্যেই দেখতে পাচ্ছি। আল্লাহ থেকে আসসালামু আলাইকুম। اللهم صل على سيدنا ونبينا وسيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি কিন্তু আসলে কথা বললেন এবং এখন কিন্তু দোয়া মোনাজাত করা হচ্ছে। শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে সবাই মোনাজাত করছেন। তার মোনাজাত পরিচালনা করছেন তারই বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক। তিনি মোনাজাত করছেন, যিনি আসলে জানাজাও পড়িয়েছেন তিনি। মোনাজাত চলছে শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে। তার আগে কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং আসলে এখানে আমরা দেখছি কেন্দ্রীয় মসজিদে আসলে এখন কিন্তু বেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, তার যারা সমর্থক আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, অনেকেই কিন্তু ঢুকেছেন আমরা দেখেছি এখানে। যদিও চারিপাশে নিরাপত্তা বলয় রয়েছে, এতক্ষণ কাউকেই ঢুকতে দেওয়া হয়নি, বাট এখনই কিন্তু কিছু কিছু শিক্ষার্থী এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে তার যে মোনাজাত, তার যে রুহের মাগফিরাত কামনা করে যে দোয়া করা হচ্ছে, সে দোয়ায় কিন্তু শরীক হয়েছেন এবং শরীফ ওসমান হাদির শান্তি কামনায়, রুহের মাগফিরাত কামনায় এবং জান্নাত লাভের দোয়া করছেন সবাই।
এবং সবাই আসলে এই শোকার্ত যে অবস্থা, সেই অবস্থায় আসলে কারোর সাথে যে কথা বলার মতন অবস্থা আছে আল্লাহ খাস করে আমার মা, আল্লাহ তাকে আপনি সবর করার তৌফিক দেন। আল্লাহ আমার ভাই ভাগর মতো মা, তোমার ছেলে শহীদ হবে, তুমি শহীদের মা হবা। আল্লাহ আপনি হয়তো বা কবুল করেছেন। আল্লাহ আমার মাকে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ সবর করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ আমার আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ ওর সাথী যারা ছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, আল্লাহ যারা পাগলের মতো ওসমানকে ভালোবাসতে, আল্লাহ ওদেরকে কবুল করে নেন। আল্লাহ আমাদের ভিসি স্যারকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের মাহমুদুর রহমান ভাই সহ আল্লাহ এখানে আমরা যারা হাজির হয়েছে আমাদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ খাস করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আপনার ঘর মসজিদে পাশে শোয়াই দিয়া আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ শহীদ হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ রেখে যাওয়া ইনকিলাব মঞ্চকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ ও রেখে যাওয়া সমস্ত কাজগুলো চালায় নেওয়ার তৌফিক নসিব করে দেন। আল্লাহ কালচারাল সেন্টারকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদেরকে সবর করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে ধৈর্য করার তৌফিক দিয়ে দেন। رب اغفر وارحم وأنت خير الراحمين أنت ولينا في الدنيا والآخرة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ওসমানের শ্বশুর এখানে আছেন, আল্লাহ তাকে আপনি হায়াত দারাজ করে দেন। আল্লাহ আপনি ওসমানের স্ত্রীকে আল্লাহ আপনি সবর করে তৌফিক নসিব করে দেন। আল্লাহ ওসমানের স্ত্রীকে সবর করে তৌফিক নসিব করে দেন। আল্লাহ সবর করে তৌফিক নসিব করে দেন। আল্লাহ আমার ভাই হয়ে আছে, ছোট ভাই তারা নামাজ পড়ে দেন। আল্লাহ আপনি কবুল করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله। তার যে মূল খুনি, সেই খুনিকে আসলে ধরা হয়নি, সেটা আসলে তারা দুঃখ প্রকাশ করছেন। সবাইকে সবর করার তৌফিক নসিব করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন এবং ওয়া সালামুন আলাল মুরসালিন। এই মুহূর্তে কিন্তু দোয়া মোনাজাত শহীদ ওসমান হাদি তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত সেটা সম্পন্ন হলো। এবং তার যারা স্বজন রয়েছেন, তার যারা দলের কর্মী রয়েছেন, তারা কিন্তু আসলে আস্তে আস্তে তার যে কবর, সেই কবর জিয়ারত করবেন, করে সেখান থেকে আসলে বাইরে বেরিয়ে আসবেন। এবং এখানে আমি যেটা বললাম, এখানে শহীদ শরীফ ওসমান হাদির শ্বশুর তিনি অবস্থান করছেন, তিনি ঢুকেছেন। তাদের যে পরিবার রয়েছে, তাদের যারা পরিবার রয়েছে, তারা কিন্তু আসলে শোকের ছায়া তাদের পরিবার জুড়ে। আমরা তাদেরকে ঢুকতে যখন দেখলাম, তারা কিন্তু আসলে কেউই কথা বলার মতন অবস্থায় নেই। এর মধ্যে কিন্তু দোয়া মোনাজাত শেষ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আছেন প্রশাসনে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা যারা আছেন, তারা কিন্তু তৎপর অবস্থানে রয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা কিন্তু তৎপর। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি কিন্তু আসলে জল ভেজা চোখে বেরিয়ে যাচ্ছেন। শিক্ষক যারা আছেন তারা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। তার শহীদ শরীফ ওসমান হাদির যে কবর যেখানে দেওয়া হয়েছে, সেই চত্বর থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন সবাই। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, একজন নেতার জন্য, একজন বিপ্লবী নেতার জন্য আসলে মানুষের আর্তনাদ, আকুতি, চোখ সবারই জলে ভেজা। আমরা দেখছি বেরিয়ে আসছেন এবং অনেকেই তার কবর জিয়ারত করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং তার যারা জুলাই সহযোদ্ধা যারা ছিলেন, তারা কিন্তু এখনো পর্যন্ত অবস্থান করছেন নির্বাক। সবাই আসলে যে শোকের ছায়া তাদের ভেতরে আসলে বয়ে গেছে, শোকের যে মাতম, সেই মাতমটা কিন্তু এখনো পর্যন্ত
চলছে এবং আমরা যেমনটা এখানে যখন থেকে অবস্থান করছিলাম আমরা দেখেছি আসলে কাউকেই তো ঢুকতে দেওয়া হয়নি সেরকমভাবে, তবে এই এলাকাটার যে সার্বিক পরিস্থিতি সেটা কিন্তু খুব বেশি থমথমে ছিল এবং কান্নার যে রোল তার পরিবারের আমরা এখনো পর্যন্ত ভাবনা শুনতে পাচ্ছি। তার কবরকে ঘিরে আসলে দোয়া মোনাজাত করছেন তার পরিবারের সদস্যরা, তারা আসলে সেখানে জিয়ারত করছেন এবং শরীফ ওসমান হাদির যে 9 মাসের বাচ্চা তিনি বড় হয়ে জানবেনও না তার যে বাবা মারা গেলেন, তার চেহারাটা হয়তোবা কোনো একটা ফটোগ্রাফ দেখে তাকে চিনতে হবে যে এটা তার বাবা ছিলেন। বুঝ হয়ে ওঠার আগে বাবাকে হারালেন এবং তার বাবা যে প্রাণ দিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, বিপ্লবী চেতনাকে বুকে লালন করে আসলে তিনি শহীদ হলেন এবং শহীদ হওয়ার পর তার বাবা মর্যাদা এবং সম্মানের সাথে তাকে কিন্তু দাফন করা হলো এবং যে শিক্ষা প্রতিষ্ঠানে তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটার কেন্দ্রীয় মসজিদের পাশে সসম্মানে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে তাকে কিন্তু আসলে দাফন করা হলো এবং দাফন করার পর যেটা হয় আসলে মানুষ এখন বেরিয়ে যাচ্ছে দাফন করে, তার পরিবারের সদস্য ছাড়া আসলে অন্যান্য যারা ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে সবাই বেরিয়ে আসছেন এই মাজার চত্বর থেকে এবং তার যে দাফন কার্যক্রম সেই দাফন কার্যক্রমে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনের যারা লোক ছিলেন প্রশাসনিক এবং যারা অন্যান্য যারা ছিলেন তার দলের তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আমরা একটু দেখাতে চাই যে এই গেট দিয়ে কিন্তু সবাই আস্তে আস্তে বেরিয়ে আসছেন, বেরিয়ে আসলে শরীফ ওসমান হাদি তাকে শেষ বিদায় জানিয়ে দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখাতে চাইবো যে এখানে বাংলাদেশ ছাত্র শিবিরের যারা আছেন সভাপতি তিনিও বেরোলেন মাত্রই এবং অন্যান্য যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন এবং আমরা এর মধ্যে বলা যায় ভাবনা যে এখানে যে কার্যক্রম দাফন যে কার্যক্রম সেই দাফন কার্যক্রম এরই মধ্যে সমাপ্ত হয়েছে। তার যে রুহের মাগফিরাত করে দোয়া কামনা সেটাও সম্পন্ন হয়েছে এবং তার পরিবারের সদস্য ছাড়া অন্যান্য সবাই যারা আছে তারা বেরিয়ে গেছেন এবং পরবর্তীতে আসলে কবে থেকে বা কখন তার কবর জিয়ারতের জন্য সর্বসাধারণের জিয়ারতের জন্য কবে থেকে উন্মুক্ত করা হবে সেটা এখনো জানানো হয়নি, জানানো গেলে আমরা পরবর্তীতে জানিয়ে দিব। ভাবনা এই ছিল এখনকার মতো আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশ থেকে শরীফ ওসমান হাদির জানাজা এবং দাফন কার্যের পরে সর্বশেষ। জি মুশফিক, আপনাকে ধন্যবাদ। এবারে থাকছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর হামদর্দ পাবলিক কলেজে আনন্দ মুখর পরিবেশে উদযাপিত হল এইচএসসি পরীক্ষার ফলাফল উৎসব 2025। কলেজ প্রাঙ্গণে এই উৎসব উদযাপিত হয়। এবছর এইচএসসি পরীক্ষায় 99.46% পাস সহ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে হামদর্দ পাবলিক কলেজ। পরীক্ষায় অংশগ্রহণকারী 373 জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে 371 জন। জিপিএ 5 পেয়েছে 91 জন। যেখানে সারা দেশে পাশের হার মাত্র 58.83%, সেখানে হামদর্দ পাবলিক কলেজে পাশের শতকরা হার 99.46%। ফলাফল উদযাপন অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা ও হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া এবং গভর্নিং বডির সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, যেখানে শহীদ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ভাবনা আস্তে আস্তে কিন্তু হাদিকে দাফন করে তার যারা সহযোদ্ধা পরিবারের সদস্য যারা আছে তারা কিন্তু আসলে বেরিয়ে আসছেন এবং এসে কথা বলছেন। এই মুহূর্তে কথা বলছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আমরা একটু সরাসরি তার কাছে চলে যাচ্ছি। বাংলাদেশের নদীতে, সীমান্তে, সমুদ্রে এই যে সর্বত্র আধিপত্য, সে আধিপত্যের বিরুদ্ধে সাংস্কৃতিকভাবে বুদ্ধিবৃত্তিকভাবে কবিতার মাধ্যমে প্রতিবাদের মধ্য দিয়ে ওসমান হাদি ভাই নতুন বাংলাদেশে তিনি স্বপ্ন বিনির্মাণ করতে সমর্থ হয়েছিলেন। তিনি গণতন্ত্রের বাংলাদেশ চেয়েছিলেন, ইনসাফের বাংলাদেশ চেয়েছিলেন, তিনি আধিপত্যবাদ মুক্ত এক বাংলাদেশ চেয়েছিলেন যে বাংলাদেশ স্বনির্ভরভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
তার সেই স্বপ্নের সঙ্গে বাংলাদেশের মানুষেরা একত্রিত হয়েছিল, সেটাকে পতিত ফেসিবাদীরা তারা সহ্য করতে পারে নাই। তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু সেই ভারতের মাটিতে বসেই তারা ওসমান হাদি ভাইকে খুন করার পরিকল্পনা করেছে এবং বাংলাদেশে তারা একটা চক্রের মধ্য দিয়ে ওসমান হাদি ভাইকে সরাসরি গুলি নিক্ষেপ করেছে, ভাইকে তারা হত্যা করেছে। আমাদের ভাই শহীদ হয়েছেন। ওসমান হাদি ভাই যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের জন্য তিনি শহীদ হয়েছেন। সেই সোনার বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সেটা যেন আমরা গঠন করতে পারি। আজকের জানাজার নামাজ থেকে আমরা সেই শপথই গ্রহণ করছি। ওসমান হাদি ভাইয়ের মরদেহ কবরে শায়িত করে কবরে মাটি দিয়ে সেই হাত নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে। সেই কবরের তাজা মাটি আমাদের হাতে লেগে আছে এখনো। সেই মাটির শপথ, ওসমান হাদি ভাইয়ের জানাজায় এত মানুষের সমাগম হয়েছিল, সে সব মানুষের শপথ। এবং আজকের জানাজা আওয়ামী লীগ এবং তাদের দোসরদের জন্য একটা রিমাইন্ডার যে বাংলাদেশে যদি জুলাইকে কোনো কারণে আঘাত করা হয়, জুলাইকে যদি নস্যাৎ করার পরিকল্পনা করা হয়, জুলাইয়ের পক্ষে যারা আছে তাদের জীবনকে যদি হুমকির মুখে ফেলা হয়, তাহলে বাংলাদেশের কোনো মানুষ দলমতের পার্থক্য করবে না। বাংলাদেশের সকল দলের মানুষ, ফেসিবাদ বিরোধী সকল মানুষ, সকল ছাত্র সংগঠন, আপামর জনতা, তারা সকলে একযোগে তারা রাজপথে নেমে আসবে। আজকের জানাজার মধ্য দিয়ে সেটা আবারও প্রমাণিত হয়েছে। আজকে জুলাই আমাদের কাছে আবারও ধরা দিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওসমান হাদি ভাইকে কবুল করেন এবং ওসমান হাদি ভাই যে জুলাইয়ের বাংলাদেশের স্বপ্ন দেখতেন, ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সেই জুলাইকে যেন আমরা হাদি ভাইয়ের শাহাদাতের মধ্য দিয়ে পরিপূর্ণ করতে পারি, এই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করতে চাই। তার বিচারের ব্যাপারে ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, এটা শুধু একজন দুইজন ব্যক্তি নয়, এটা একটা গ্রুপ, একটা চক্র। তারা দেশের ভিতরে থেকে দেশের বাইরে থেকে এই ষড়যন্ত্র করেছে এবং গুলি তারা করতে সক্ষম হয়েছে। তারা এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, খুবই দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদি ভাইকে যারা গুলি করেছে তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করতে হবে। তারা যদি ভারতে পালিয়ে থাকে, তারা ভারত থেকে তাদেরকে ধরে নিয়ে আসতে হবে। এবং ভারত সরকারের কাছে আমরা দাবি জানাই, শেখ হাসিনা সহ জুলাইয়ের যত গণহত্যাকারী আছে এবং ওসমান হাদি ভাইয়ের খুনিরা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে, তাহলে তাদেরকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে এবং কেবলমাত্র বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করার মধ্য দিয়ে, খুনিদেরকে বাংলাদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক মর্যাদাপূর্ণ জায়গায় উন্নীত হবে। তার আগে পর্যন্ত ভারতের দমননীতি, আগ্রাসন, আধিপত্য এবং বাংলাদেশের খুনিদেরকে ভারতে আশ্রয় দেওয়াকে বাংলাদেশের মানুষ কোনোভাবেই গ্রহণ করবে না। আসলে যেমনটা বলছিলেন, এখানে আসলে বিভিন্ন নেতাকর্মী যারা আছেন এবং যেমনটা বলছিলাম যে ওসমান হাদির যারা সহযোদ্ধা আছেন, তারা আস্তে আস্তে বেরোচ্ছেন এবং কথা বলছেন। অনেকে কথা বলার মতন অবস্থায় নাই, তারপরে কথা বলার চেষ্টা করছেন এবং একটা কথাই বলছেন যে দেশের ভেতর থেকে তাকে আসলে এইভাবে নৃশংসভাবে হত্যা করে আসলে পালিয়ে যাওয়ার যে ব্যাপার, সেটা অনেকে বিশ্বাস করছেন, অনেকে করছেন না। অনেকে বলছেন যদি সেটাই হয়, তার যে প্রকৃত খুনি তিনি যদি পালিয়ে গিয়ে থাকে পার্শ্ববর্তী দেশ ভারতে, তাহলে দ্রুততার সাথে তাকে দেশে ফিরিয়ে এনে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি কিন্তু তারা জানাচ্ছেন। এছাড়া এখনও পর্যন্ত কিন্তু এখানে পর্যাপ্ত মানুষ রয়েছে এবং আমরা দেখলাম যে ওসমান হাদির যে দোয়া মোনাজাত হলো, দোয়া মোনাজাতের পরে আসলে মানুষজন বেরিয়ে যাচ্ছেন এবং আস্তে আস্তে সবাইকে শাহবাগের দিকে যাওয়ার জন্য আহ্বান করছেন এবং সবাই কিন্তু সুশৃঙ্খলভাবে সবাইকে শাহবাগের দিকে অগ্রসর হওয়ার জন্য বলা হচ্ছে। এবং এখানে যারা যারা যুক্ত হয়েছিলেন তার জানাজায় এবং তার জানাজা পরবর্তী মোনাজাতে, তারা কিন্তু আস্তে আস্তে সবাই এখন শাহবাগের যে চত্বর, সেই চত্বরের দিকে যাচ্ছেন, সেখানে সমবেত হচ্ছেন। পরবর্তীতে কোনো কর্মসূচি যদি থাকে তাহলে শাহবাগ থেকে ঘোষণা করা হবে। এই ছিল এখনকার মতো আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামি মসজিদ থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।